فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحسنى إذا شئت سهلا. ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم بالخير. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। জি, আমরা ধারাবাহিক আলোচনার কোরআন ও দ্বীনি শিক্ষা কোর্সের আজকের চতুর্থ রমজান শুরু করছি বিইذنিল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। তো ধারাবাহিক আলোচনার আজকের বিষয়বস্তু হচ্ছে যে কিভাবে আমরা আরবি হরফগুলোর যুক্ত অক্ষর শিখব এবং কিভাবে কাসরা হবে, সাকিন হবে অথবা জবর হবে, অর্থাৎ জবর জের পেশ এবং কিভাবে সাকিন বা জজম আমরা দিব, সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব বিইذনিল্লাহি তাআলা। শুরুতেই আমি আপনাদের সামনে মাখরাজের আলোচনা করতে চাই। তো মাখরাজের আলোচনা করতে গিয়ে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, গত ক্লাসে আপনারা হয়তো পড়েছেন যে মাখরাজ জিনিসটা কি সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। মাখরাজ হচ্ছে ওই জিনিস যা মানুষের মুখ থেকে বের হয়, অর্থাৎ বের হওয়ার জায়গা। অর্থাৎ যখন আমরা আরবি হরফগুলো উচ্চারণ করতেছি, আরবি হরফগুলো উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের মুখের যে অংশ থেকে, যে জায়গা থেকে, যে স্থান থেকে আমাদের অক্ষরগুলো উচ্চারিত হয় বা উচ্চারিত হচ্ছে, সেটাকে আমরা মাখরাজ হিসেবে চিহ্নিত করি বা মাখরাজ হিসেবে জেনে থাকি। তো আরবি বর্ণমালার 28টি বা 29টি আমরা যাই বলি না কেন, এই হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে বিভিন্ন যেমন বিভিন্ন হরফ রয়েছে, অক্ষর রয়েছে, ঠিক তদ্রুপভাবে এই অক্ষরগুলো বিভিন্ন জায়গা থেকে বের হয়ে আসে। তার ক্যাটাগরি বা আমরা এগুলোকে যদি আমরা বিভক্ত করি বা ডিভাইডেড করি, তার 1 নম্বর হচ্ছে কণ্ঠনালী। কিছু অক্ষর রয়েছে যেগুলো কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়, অর্থাৎ আমার আপনার যে এই যে গলা রয়েছে, এই যে কণ্ঠনালী রয়েছে, এখান থেকে উচ্চারিত হয়। এটাকে বলা হয় আল জাউফ, অর্থাৎ কণ্ঠনালীর ফাঁকা জায়গা, আল জাউফ বলেন। আবার কিছু কিছু অক্ষর রয়েছে যেগুলো হালক, অর্থাৎ কণ্ঠনালীর এই মাঝখান থেকে, হালক থেকে উচ্চারিত হয়। কিছু হচ্ছে ফাঁকা জায়গা, মুখের ভিতরে ফাঁকা জায়গা থেকে, আবার কিছু হচ্ছে কণ্ঠনালীর ভিতর থেকে, আবার কিছু আছে জবান বা জিহ্বা থেকে উচ্চারিত হয়। আওয়াজগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে? কথা কথা কি ক্লিয়ার আছে? আওয়াজ শোনা যাচ্ছে নাকি? জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শোনা যাচ্ছে। ওই মাঝে মধ্যে নেটের মনে হয় সমস্যা হচ্ছে। আমার নেটের সমস্যা? জি জি। ক্লিয়ার। ভিডিও আটকে যাচ্ছে, ভিডিওটা আটকে যাচ্ছে। আমার এখানে তো ফুল নেটওয়ার্ক দেখাচ্ছে, মাঝে মাঝে আবার বাড়ি বাড়তেছে অবশ্য। জি জি জি, হ্যাঁ ওই সময় আটকে যাচ্ছিল একটু। আচ্ছা আচ্ছা, তারিখে চালিয়ে যাব নাকি? জি জি, ইনশাল্লাহ, হ্যাঁ। জি। তো 1 নম্বর হচ্ছে মাখরাজের প্রধান যে বিভাগগুলো বা ডিভিশন গুলো। 1 নম্বর হচ্ছে কণ্ঠনালীর ফাঁকা জায়গা। কণ্ঠনালীর ফাঁকা জায়গা বলতে আমার আপনার যে এই যে জবা মুখটা রয়েছে, চেহারাটা রয়েছে, এই যে গলা থেকে শুরু করে এই মুখটা, পুরো মুখটাই এটা আমাদের কিন্তু কণ্ঠনালী দ্বারা সাজানো হয়েছে। তার 1 নম্বর হচ্ছে কণ্ঠনালীর ফাঁকা জায়গা, অর্থাৎ ফাঁকা জায়গা থেকে কিছু অক্ষর উচ্চারিত হবে। 2 নম্বর হচ্ছে গলার অংশ, গলার অংশ এখান থেকে কিছু অক্ষর উচ্চারিত হবে। 3 নম্বর হচ্ছে জবান বা জিহ্বা, এই যে জিহ্বা, এই জিহ্বা, এই জবান থেকে কিছু অক্ষর উচ্চারিত হবে। 4 নম্বর হচ্ছে ঠোঁট, এই যে 2 ঠোঁট, এই 2 ঠোঁটের মাঝখান থেকে কিছু অক্ষর উচ্চারিত হবে। আর এই 5 নম্বর হচ্ছে এই যে নাক, এই যে নাক, এই নাকের বাসি যে রয়েছে, এটাকে আমরা বাংলায় বসে নাসারন্দ বলে থাকি। এই
নাকের ভিতর থেকে বা গুনগুন আওয়াজ করে কিছু অক্ষর উচ্চারিত হবে। এখন এই যে জাউফ বা কণ্ঠনালী বা কণ্ঠনালীর ফাঁকা জায়গা, কণ্ঠনালীর ফাঁকা জায়গা থেকে যে অক্ষরগুলো উচ্চারিত হয়, যেমন ধরেন আমরা উচ্চারণ করি আলিফ। আলিফ, এই যে আলিফ যখন উচ্চারণ করছি তখন কিন্তু আমাদের এটা একটা বাতাস বের হচ্ছে, একটা বাতাস বের হচ্ছে আমার আপনার, বা আমরা যখন এটা উচ্চারণ করব তখন কিন্তু দেখা যাবে যে আলিফ, আপনার যদি সাথে সাথে একটু ট্রাই করেন তো দেখতে পাবেন আপনার মুখের ভিতর থেকে আলিফ আলিফ একটা বাতাস বের হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা ফাঁকা জায়গা থেকে, এই যে মানে কণ্ঠটা রয়েছে বা আপনার যে মুখটা রয়েছে এখান থেকে ফাঁকা জায়গা থেকে বের হচ্ছে। ঠিক তদ্রুপ ভাবে ওয়াও, ওয়াও, যখন আপনি ওয়াও উচ্চারণ করতেছি তখনও কিন্তু ঠিক তদ্রুপ ভাবে এই ফাঁকা জায়গা থেকে এই ওয়াও উচ্চারণটা হচ্ছে। 3 নম্বর হচ্ছে ইয়া, যখন আপনি ইয়া উচ্চারণ করতেছি তখন কিন্তু এই ইয়াটাও এই ফাঁকা জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, অর্থাৎ 3টি অক্ষর মুখের ফাঁকা জায়গা থেকে বা কণ্ঠনালীর ফাঁকা জায়গা থেকে উচ্চারিত হয়। 1 নম্বর হচ্ছে আলিফ, 2 নম্বর হচ্ছে ওয়াও, 3 নম্বর হচ্ছে ইয়া। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এগুলোকে আমরা হরুফুল মাদ্দা বলা হয়, হরুফুল মাদ্দা বলা হয়। আমরা জানি হরুফুল মাদ্দা হচ্ছে 3টি, ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া। এগুলো আমরা ইনশাল্লাহ সামনে তাজবিদ যখন পড়বো তখন ইনশাল্লাহ আমাদের কাছে এই বিষয়গুলো সহজ হয়ে যাবে। আপনাদেরকে জ্ঞাতার্থে বলতেছি, তো হরুফুল মাদ্দা অর্থাৎ আহ, যে অক্ষরগুলো উচ্চারণে বা আপনি যখন উচ্চারণ করবো বা পড়বো তখন টান দিতে হবে, লম্বা করতে হবে, কোথাও লম্বা করতে হয়, মানে এই লম্বা করতে হয়, এগুলোকেই বলা হয় হরুফুল মাদ্দা, ওয়াও আলিফ ইয়া। 2 নম্বর হচ্ছে আল হালক, অর্থাৎ হালক মানে হচ্ছে গলার অংশ। হালক মানে হচ্ছে কণ্ঠনালী, গলার অংশ। এই যে গলা, এই গলা থেকে আপনার এই গলা থেকে যে অক্ষরগুলো উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় হালক, হরুফুল হালকি, হরুফুল হালকি, হরুফুল হালকি এরকম। আবার এই হরুফুল হালকি হচ্ছে 6টি, হামজা হা, আইন হা, আইন হা, গইন খা, এভাবে হরুফুল হালকি এগুলোকে বলা হয় হামজা হা, আইন হা, গইন খা, এগুলোকে হরুফুল হালকিও বলা হয়ে থাকে। তো কোনোটা দেখা যাচ্ছে যে আপনার গলার গভীর থেকে, একেবারে গলার গভীর থেকে উচ্চারিত হচ্ছে, আবার কোনোটা গলার মাঝখান থেকে, মধ্য থেকে উচ্চারিত হচ্ছে, আবার কোনোটা একদম গলার উপর থেকে উচ্চারিত হবে। এখন গলার গভীর কোনটা, গলার মাঝখান কোনটা, গলার উপরের অংশ কোনটা, এটা আপনাকে একটু বুঝতে হবে। যেমন ধরেন, যখন আপনি হামজা হা উচ্চারণ করতেছি, তার মানে গলাটা আপনার এটা হচ্ছে মুখ, অর্থাৎ গলাটা এখান থেকে শুরু হয়েছে, তাই না? গলাটা এখান থেকে মানে এখান থেকে কিন্তু ভিতরের দিকে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ। তাহলে গলার যে গভীর বা ভিতরের অংশ হামজা, এই যে ভিতরের অংশ এইখান থেকে উচ্চারণ একদম শুরু থেকে, এটাকে বলা হয় গভীর। 2 নম্বর হচ্ছে হা, যখন আপনি হা উচ্চারণ করতেছি তখন দেখা যাচ্ছে কি একদম গলার যে শুরু ভাগটা আছে, অর্থাৎ আপনি যখন মুখটা শুরু করতেছে এখান থেকে প্রথম অংশ যেটা এখান থেকে হচ্ছে হামজা হা, এখান থেকে উচ্চারিত হচ্ছে। গলার মাঝখান থেকে আহ ওয়াস্তুল হাল, যেটাকে বলা হয় আরবিতে ওয়াস্তুল হাল, অর্থাৎ গলার মধ্যখান থেকে আইন হা, আইন হা, আপনি যখন উচ্চারণ করেন আইন আইন, এই যে দেখেন আইন, আইন হা, হা, এই গলার মাঝখান থেকে এই আইন এবং হা উচ্চারিত হবে। তারপর আসেন আদনাল হালক, আরবি যেটাকে বলা হয় গলার উপরের অংশ। গলার উপরের অংশ কোনটা? গইন খা, গইন গইন, এই যে একেবারে আমি যখন উচ্চারণ করছি গলার যে উপরের অংশ এটাকে বলা হয় মাঝখান, তারপরটাকে বলা হয় উপরে, আর তার উপরেরটাকে বলা হয় একদম ভিতর অংশ, অর্থাৎ মুখের ভিতর অংশটাকে বলা হয় গলার ভিতর, আর গলার যে মাঝখান এটাকে বলা হয় হাল, ওয়াস্তুল হাল। আর উপর অংশ, এই ওয়াস্তুল হালকের যে উপর অংশ গইন গা, 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 এই যে দেখেন এইখান থেকে একদম একদম উপরে গা, মাঝখানের নিচে যেটাকে বলা হয় মাঝখানের নিচে গ, গ, গাইন, গ বা খ, এখান থেকে এই হরফগুলো অর্থাৎ হরুফুল হালকি এখান থেকে উচ্চারিত হয়। তারপর আসেন জবান বা জিহ্বা, লিসান বা জবান থেকে যে অক্ষরগুলো উচ্চারিত হয় সেগুলো জিহ্বার বিভিন্ন অংশ থেকে বাকি যে 18টি হরফ রয়েছে, অক্ষর রয়েছে, এগুলো উচ্চারিত হয়ে থাকে। এখন আসেন এই যে জবান, এই জবানটাকে আবার আহ, যারা তাজবিদবিদ রয়েছেন বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন অংশে, বিভিন্ন ভাগে তারা বিভক্ত করেছেন। তার
এক নম্বর হচ্ছে আকসাল লিসান, অর্থাৎ আহ, জিহ্বার সব, যে কিছু বলবেন মনে হচ্ছে। কেউ কেউ কিছু বলবেন? না শাহেদ, আপনি শুরু করুন। জি, আমি চালিয়ে যাব। জি, বারাকাল্লাহু ফিক, আহসানুল্লাহু ইলাইক। আকসাল লিসান, আকসাল লিসান। তো এই জবানটাকে বা জিহ্বাটাকে, এই জিহ্বাটাকে আবার তাজবিদবিদগণ বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন। যেমন আকসাল লিসান, আকসাল লিসান মানে কি? আকসাল লিসান শব্দের অর্থ জিহ্বার সবচেয়ে পিছনের যে অংশ, জিহ্বার সবচেয়ে পিছনের যে অংশ, কফ। আমরা জিহ্বাটাকে যদি এটা প্রথম অংশ ধরি, তাহলে আমাদের জিহ্বাটা যে জায়গায় গিয়ে শেষ হয়েছে, একদম সর্বশেষ, কফ, 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 একদম সর্বশেষ জিহ্বার যে অংশটা, সেটা একেবারে আকসাল লিসান, আর একেবারে সর্বশেষ। এখান থেকে কফ এবং কাফ, কাফ, এই দুটি অক্ষর উচ্চারিত হয়। তারপর আসেন ওয়াসতুল লিসান। সুতরাং তাহলে বোঝা গেল আকসাল লিসান অর্থাৎ জিহ্বার পিছনের, একদম পিছনের যে অংশ, সেখান থেকে কফ এবং কাফ উচ্চারিত হয়, দুটি অক্ষর উচ্চারিত হয়। দুই নম্বর হচ্ছে ওয়াসতুল লিসান, অর্থাৎ জিহ্বা যে রয়েছে, জিহ্বার মাঝখান থেকে আহ, তিনটি অক্ষর উচ্চারিত হয়। কয়টি অক্ষর? তিনটি অক্ষর। এক নম্বর হচ্ছে জিম, দুই নম্বর হচ্ছে শিন, তিন নম্বর হচ্ছে ইয়া। তাহলে জিহ্বা যে রয়েছে, আমাদের জিহ্বার মাঝখান থেকে তিনটি অক্ষর উচ্চারিত হয়। এক নম্বর হচ্ছে জিম, দুই নাম্বার হচ্ছে শিন, তিন নাম্বার হচ্ছে ইয়া। আপনারা একটু যদি আমার সাথে প্র্যাকটিস করেন, তাহলে বিষয়টা আরো সহজ এবং ক্লিয়ার হবে। যেমন ধরেন, আমি যখন জিম উচ্চারণ করছি, তখন দেখেন আমার যে জিহ্বার মাঝখান, মাঝখানটা রয়েছে, এই মাঝখানটা, এই জিহ্বার মাঝখান থেকে কি করতেছে, উপরের যে তালু রয়েছে, উপরের তালুর সাথে একটা বাড়ি খাচ্ছে। জিম, জিম, জিম। তারপর আছে শিন। যখন আমি আপনি শিন উচ্চারণ করছি, তখন কিন্তু এই জিহ্বার মাঝখান এবং উপরের তালু যে রয়েছে, উপরের তালুর সাথে একটা বাড়ি খাচ্ছে। যেমন শিন, শিন, শিন। তারপরে আসেন ইয়া, 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 অর্থাৎ জিহ্বার মাঝখান এবং উপরের তালুর সাথে, উপরের বরাবর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হচ্ছে। তারপর আসেন হাফাতুল লিসান। তাজবিদ পরিভাষায় এটাকে বলা হয় হাফাতুল লিসান, অর্থাৎ জিহ্বার পাশের অংশ। আমাদের জিহ্বার দুটি পাশ রয়েছে, দুটি পার্শ্ব রয়েছে। এই দুই পার্শ্ব থেকে কি কি অক্ষর উচ্চারিত হয়? এই জিহ্বার পাশ থেকে একটি অক্ষর উচ্চারিত হয়, সেটি হচ্ছে কি? দত, দত। অর্থাৎ জিহ্বার যে বাম পার্শ্ব রয়েছে, এই বাম পার্শ্বটা আপনার যখন ওই তালু যে রয়েছে, তালুর এক পাশের সাথে লাগিয়ে যখন আপনি উচ্চারণ করছেন, তখন দত, দত, এই দত অক্ষরটি উচ্চারিত হবে। তারপর আসেন তরফুল লিসান। এই জিহ্বা যে রয়েছে, জিহ্বার অগ্রভাগ, অর্থাৎ এই যে জিহ্বা, এই যে জিহ্বা, এই জিহ্বার অগ্রভাগ থেকে যে অক্ষরগুলো উচ্চারিত হয়, তার মোট হচ্ছে তিনটি, তিনটি অক্ষর এই জিহ্বার অগ্রভাগ থেকে উচ্চারিত হয়। তার এক নম্বর হচ্ছে লাম, দুই নম্বর হচ্ছে নুন, তিন নম্বর হচ্ছে র। তাহলে দেখেন তো আমার সাথে একটু প্র্যাকটিস করে, যে জিহ্বার অগ্রভাগ, অর্থাৎ জিহ্বার আগা থেকে তিনটি অক্ষর, যেমন লাম, আমি আপনি যখন উচ্চারণ করি লাম, লাম, এই যে জিহ্বা, এই জিহ্বাটা আমার আপনার যে দাঁতের নিচের যে দাঁতের গোড়া রয়েছে, এই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হচ্ছে লাম, লাম, লাম। অর্থাৎ মানে উপরের গোড়া, জিহ্বার উপরের গোড়া এবং নিচের গোড়ার সাথে হালকা একটু টাচ করে লাম, লাম। তারপরে আসেন নুন, 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 নুন। তো নুন উচ্চারিত হচ্ছে। তারপর হচ্ছে র, র, এই যে জিহ্বার আগা, রা, রা, এই র উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে রা, রা, তো র উচ্চারিত হচ্ছে। তারপর আসেন তরফুল লিসান ওয়া আসফারুল আসনান ওয়াল আমামিয়া, অর্থাৎ আরবিতে এগুলোকে বলা হয় জিহ্বার আগা এবং সামনের দাঁতগুলো সংযোগে, জিহ্বার আগা এবং সামনের দাঁতের সংযোগে যে অক্ষরগুলো উচ্চারিত হয়, সেগুলোকে তরফুল লিসান অথবা আসফারুল আসনান আল আমামিয়া আরবিতে বলা হয়ে থাকে।
এই অক্ষরগুলো হচ্ছে মোট তিনটি, অর্থাৎ জিহ্বার আগা এবং আহ, উপরের যে দাঁত রয়েছে উপরের দাঁতের সম্পর্কের সাথে সংযোগের সাথে যে অক্ষরগুলো উচ্চারিত হয় তার মোট তিনটি অক্ষর। এক নম্বর হচ্ছে তা, দুই নম্বর হচ্ছে দাল, তিন নম্বর হচ্ছে ত। তাহলে এই তিনটি অক্ষর জিহ্বার আগা এবং সামনের দাঁতের সম্পর্কের মাধ্যমে এই তিনটি অক্ষর উচ্চারিত হয়। এক নম্বর হচ্ছে তা, দেখেন তো এই জিহ্বার আগা এবং সামনের দাঁতের সংস্পর্শে উচ্চারিত হচ্ছে কিনা। তা, তা, তা। কথা কি বোঝা যাচ্ছে? আপনারা কি ট্রাই করতেছেন আমার সাথে? একটু ট্রাই করতে হবে, ট্রাই করলে এটা বিষয়টা আরো ক্লিয়ার এবং সহজ লাগবে ইনশাআল্লাহ। তা, তারপরে আসেন আহ, দাল, তারপর হচ্ছে দাল, দেখেন তো দাল জিহ্বার আগে এবং উপরে যে দাঁত রয়েছে উপরের দাঁতের সাথে একটা সম্পর্ক আছে না নাই? নিঃসন্দেহে রয়েছে। দাল, দাল। তারপর আসেন ত, এই যে জিহ্বার আগা এবং উপরের দাঁতের সাথে সম্পর্কের স্তরে যে অক্ষরগুলো উচ্চারিত তার মধ্যে আরেকটি হচ্ছে ত, দেখেন তো ত, ত, ত। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এগুলো কি জিহ্বার আগে এবং দাঁতের যে উপরের অংশ রয়েছে আমামিয়া, সামনের যে দাঁত রয়েছে সামনের দাঁতের সংস্পর্শের মাধ্যমে বা সম্পর্কের মাধ্যমে এগুলো উচ্চারিত হয়। তারপরে আসেন আহ জিহ্বার আগা এবং সামনের দাঁতের, জিহ্বার আগা এবং সামনের দাঁতের সাথে লাগিয়ে যে আরো অক্ষরগুলো উচ্চারিত হয় তার অন্যতম আরেকটি হচ্ছে সা, সা। দেখেন তো সা, অর্থাৎ জিহ্বার আগা এবং সামনের দাঁতের সাথে সম্পর্কের সাথে কি এই অক্ষরগুলো উচ্চারিত হয়। তারপর আসেন হালকা করে, হালকা করে আহ জিহ্বার আগা এবং সামনের দাঁতের সাথে লাগিয়ে আহ রাল উচ্চারণ করতেছে। রাল, রাল। তাহলে বোঝা যাচ্ছে কি একদম হালকা করে, এটা কোনো শক্ত বা বা অনেক বেশি নরম এরকম হবে না, একদম হালকা স্বাভাবিকভাবে রাল, রাল, রাল। তারপরে হচ্ছে র, র, জিহ্বার আগা এবং উপরের দাঁতের সামনের অংশের সাথে লাগিয়ে র, হালকা করে, একদম হালকা করে। এটা একটু মোটা হবে, এটা হালকা হবে এবং কি একটু মোটা হবে। যখন আপনি রাল উচ্চারণ করতেছেন এটা হালকা একদম পাতলা হচ্ছে রাল, রাল, মানে একদম স্বাভাবিকভাবে রাল। আপনি যখন জ উচ্চারণ করবেন তখন আপনাকে একটু মোটা করতে হবে, অর্থাৎ দালের চেয়ে একটু স্বাভাবিক এবং মোটা হবে। যেমন যেমন জোয়া, জোয়া, এইভাবে জ উচ্চারণ করতে হবে। তারপরে আসেন আহ দুই ঠোঁটের মাঝখান থেকে যে অক্ষরগুলো উচ্চারিত হবে তার এক নাম্বার হচ্ছে এই যে দুই ঠোঁট রয়েছেন এই দুই ঠোঁট থেকে আমার আপনার যে অক্ষরগুলো উচ্চারিত হবে তার এক নাম্বার হচ্ছে বা, এক নাম্বার হচ্ছে বা। আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনারা যদি আমার সাথে একটু ট্রাই করেন তাহলে আরো সহজ হবে। দুই ঠোঁটের সাথে লাগিয়ে বা উচ্চারিত হচ্ছে বা, বা, বা। তাহলে এই বা দুই ঠোঁটের সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। তারপরে হচ্ছে মিম, দুই ঠোঁটের সাথে যে আরো অক্ষরগুলো উচ্চারিত হয় মিম, মিম, দুই ঠোঁটের সাথে মিম, মিম। তারপরে ওয়াও, ওয়াও, দুই ঠোঁটের সাথে লাগিয়ে ওয়াও। তারপর আসছেন খয়সুম, অর্থাৎ নাক থেকে যে সমস্ত অক্ষরগুলো উচ্চারিত হয় তার এক নম্বর হচ্ছে মিম, অর্থাৎ আহ, মিম, নাকের যে জায়গা, নাকের যে নাসারন্ধ্র রয়েছে গুনগুন আওয়াজ করে মিম, মিম। এবং নুন, নুন, এই অক্ষরগুলো উচ্চারিত হবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাখরাজ গুলো ভালোভাবে শিখে সেই অনুপাতে আহ, আহ, শেখার এবং পড়ার এবং বলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তারপরে আসেন আমরা যে বিষয়টি শিখবো আরো, তার অন্যতম আরেকটি হচ্ছে যে কিছু বলবেন?
দ্বিতীয় যে জিনিসটা আমি আপনাদেরকে শিখাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি আপনি যখন হরফগুলো চিনলাম, এই হরফগুলো এখান থেকে উচ্চারিত হবে। এখন এই হরফগুলো চেনার পরে আমি আপনি কিভাবে এই হরফগুলোকে, অক্ষরগুলোকে আহ হরকত বা জের জবর পেশ দিব, তার একটু আমরা ট্রাই করি। আপনার কি কথা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ। কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আয় গেছে কই আর মন চাইছে ওস্তাদ শুরু করেন ক্লাস। জি। আচ্ছা, এখানে বইগুলো কিভাবে দেখানো যায় বা সবাই দেখতে পারবে, যে একটা পেজ আমি আপনাদেরকে দেখাতে চাই, এটা কিভাবে সম্ভব, আমি সেই জিনিসটা স্ক্রিন একটু। শেয়ার দেন দিদি হবে ওস্তাদ জি, শেয়ার দেন। ওই আচ্ছা আচ্ছা। পেজ করে স্প্রেড করে স্ক্রিন শেয়ার আছে অপশন, ওই অপশনে গিয়ে স্ক্রিন শেয়ারে দিলেই চলে আসবে। শেয়ার দিব না? হুম। জি জি, শেয়ার আছে, ওখানে লেখা আছে স্ক্রিন শেয়ার। হুম। আচ্ছা, এখান থেকে যে পেজটা আমি দেখাতে চাই সেটা কিভাবে দেখাবো? সেটা আপনি ওপেন করেন ওই স্ক্রিন শেয়ার দিলেই ওই পেজটা চলে আসবে সাথে সাথে, সমস্যা নেই ল্যাপটপে। আসছে কি? আচ্ছা আচ্ছা, আছে, হ্যাঁ। আসছে। আসছে জি না? জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। তাহলে আমরা যে জিনিসটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে যে হরকত এবং হরফ বা সুকুন কিভাবে আমরা দিব, সেই বিষয়গুলো ইনশাল্লাহ শিখবো। দেখেন, আমরা প্রথমত আমরা কিভাবে একটা অক্ষরে ফাতাহা দিব। যেমন ধরেন আপনি আলিফ শিখলেন, আলিফ শিখার পরে আপনার আলিফে আপনাকে কি দিতে হবে? জবর দিতে হবে। জবর দেওয়ার পরে আপনার অবশ্যই তখন দেখা যাচ্ছে কি, আলিফ জবর বা আলিফ যখন আপনি যখন কোনো একটা হরকত দ্বারা তাকে উচ্চারিত করবেন, তখন সেটা হামজা হয়ে যাবে। তখন সেটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। জি। যখন আপনি একটা অক্ষরকে বা আলিফকে যখন আপনি হরকত দ্বারা উচ্চারিত করবেন, তখন অবশ্যই সেটা কি হয়ে যাবে? হামজা, অর্থাৎ হামজা জবর আ। দেখা যাচ্ছে কি, দেখতে পাচ্ছেন? জি, এই যে হামজা জবর আ। যখন আপনি এই হামজা জবর আ পড়ে ফেললেন, তখন আপনি যদি আরেকটি অক্ষর তার সাথে সম্পৃক্ত করতে চান, যেমন ধরেন হামজা জবর আ, তার সাথে বা, আমরা বা উচ্চারণ শিখেছি, এবং বা এর সাথে আরেকটি হরকত অর্থাৎ জবর দ্বারা উচ্চারণ করতেছে, বা জবর বা, তাহলে আ বা, আ বা। এখানে সবগুলো অক্ষর বা অক্ষর হরকত দ্বারা উচ্চারণের যে নিয়ম সেটা দেওয়া আছে, আপনি নিচে দেখতে পাবেন। যেমন হামজা জবর আ, তারপরে দেখেন বা জবর বা, এখানে বা জবর বা, তারপরে তা জবর তা, তারপরে সা জবর সা, জিম জবর যা, হা জবর হা। এগুলো হচ্ছে হরফে হালকি। হরফে হালকি অর্থাৎ কণ্ঠনের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। তারপরে খ, এটাও কি হরফে হালকি, এটাও খ জবর
খ, তারপরে দাল। দাল এটা আপনার জিহ্বার যে আগা রয়েছে এবং উপরে সামনের যে দাঁত রয়েছে দাল, এই উপরে দালের সাথে উপরে দাঁতের সাথে লাগিয়ে হালকাভাবে মৃদু করে দাল, এই দাল উচ্চারণ করতে হবে। তাহলে মোটামুটি জবরের যে ব্যবহার সেটা আমরা জানতে পারলাম। তারপরে দেখেন দাল জবর দা, তারপরে র জবর র, জা জবর জা, এভাবে প্রত্যেকটা অক্ষর জবর দ্বারা সন্নিবেশিত করা হয়েছে। এখন আসেন এই এই আলিফ হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা শেখা হলো। এখন আমি চাচ্ছি যে এই আলিফের সাথে আরেকটি অক্ষর যুক্ত করব, আরেকটি অক্ষর যুক্ত করব। সেটা আমি কিভাবে যুক্ত করব? সেটা যুক্ত করা একদম সহজ ব্যাপার, কোনো কঠিন কিছুই নয়। শুধুমাত্র আপনাকে যে অক্ষরটি আপনি এইমাত্র পড়লেন তার সাথে আরেকটি অক্ষর জবরের জবর দ্বারা যদি উচ্চারণ করতে চান, তাহলে ওই অক্ষরের সাথে জবর সন্নিবেশন বা যুক্ত করে দিবেন। যেমন ধরেন হামজা জবর আ, খ জবর খ। আপনি যদি এটা এইভাবে বলেন হামজা জবর আ, বা জবর বা, বা আপনি এইভাবেও বলতে পারেন হামজা জবর আ, তা জবর তা। এই যে স্বাভাবিক যে নিয়ম সেটা হয়ে গেল। তারপর আসেন আমরা কিভাবে এই যে হামজা জবর আ, তারপরে খ জবর খ, আখা, তারপরে আরেকটি অক্ষর যুক্ত করার মাধ্যমে পূর্ণ একটি শব্দ আমরা কিভাবে তৈরি করব। যেমন ধরেন এখানে আছে হামজা জবর আ, আমরা এটা জানলাম। তারপরে খয়ের সাথে জবর উচ্চারণ করে খ জবর খ, আখা হলো, আখা হলো। তারপরে আরেকটি অক্ষর দাল আমরা সেখানে যুক্ত করি, দাল জবর দা। তাহলে আখা প্রথম হলো হামজা জবর আ, তারপরে যে অবস্থা ছিল হামজা জবর আ, খ জবর খা, এই দুটি শব্দের সমন্বয় হলো। তারপরে তিনটি অক্ষরের সমন্বয়ে হামজা জবর আ, খ জবর খ, দাল জবর দা, আখা দা। প্রথমে আ, তারপরে হামজা জবর আ, খ জবর খা, আখা, তারপরে হামজা জবর আ, খ জবর খা, আখা, জাল জবর দা, আখা দা। তাহলে একটি শব্দ আমাদের পূর্ণ শব্দ তৈরি হয়ে গেল। ঠিক তদ্রুপ ভাবে আমরা যদি বা শব্দটাকে একটি পূর্ণ শব্দে রূপান্তরিত করতে চাই, তাহলে সেম ক্যাটাগরিতে আমাদেরকে ভিন্ন শব্দ যুক্ত করার মাধ্যমে বা এর সাথে আমরা পূর্ণ একটি শব্দ তৈরি করতে পারবো ইনশা আল্লাহ। যেমন উদাহরণস্বরূপ বা জবর বা, বা বা জবর বা, এই বা এর সাথে আপনি সিন, আরবি অক্ষর যে 29টি বা 28টি অক্ষর শিখেছেন, সেখান থেকে একটি অক্ষর যুক্ত করলেন, তার মধ্যে থেকে একটি হচ্ছে সিন। বা জবর বা আপনি শিখলেন, তারপরে আসলো সিন জবর সা, বা সা, সিন জবর সা বা সা। তারপরে আপনি যেহেতু বাসা আপনি শিখে ফেলেছেন, তারপরে আসেন বা জবর বা, এটা বা হলো, তারপরে সিন যুক্ত হলো, সিন জবর সা বা সা। তারপরে আপনি সাথে ত যুক্ত করলেন, ত জবর ত, বাসা ত। তাহলে কি হলো? বাসা ত, বাসা ত, বাসা ত। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক তদ্রুপ ভাবে আপনি যখন তাকে কোনো একটি শব্দে রূপান্তরিত করবেন, তখন আপনি ঠিক একই কায়দায় তার সাথে ভিন্ন ভিন্ন হরফ বা অক্ষরগুলোকে যুক্ত করার মাধ্যমে একটি পূর্ণ শব্দ গঠন করতে পারবেন। যেমন ধরেন তা জবর তা, তারপরে তা, তা হলো আপনি এই তায়ের সাথে একটি অক্ষর র যুক্ত করলেন, তা, তা, র জবর র, তা র, তা জবর তা, র জবর র, তার। আপনি তারা যেহেতু শিখে ফেললেন, এখন এই র এর সাথে বা তারার সাথে আরেকটি অক্ষর যুক্ত করে আপনি একটি পূর্ণ শব্দ আহ, উচ্চারণ করতে সক্ষম হবেন। যেমন আমরা তা শিখলাম, তা জবর তা, সাথে র শিখলাম, র জবর র, তার। এখন আরেকটি অক্ষর যুক্ত হলো কাফ জবর কা, তার কা, তার কা। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক তদ্রুপ ভাবে এখানে সা যে অক্ষরটি রয়েছে, হরফটি রয়েছে, সা জবর সা, সা জবর সা। ঠিক এই সা এর সাথে যদি আরেকটি অক্ষর যুক্ত করেন, যে অক্ষরটি আপনি যুক্ত করবেন তারই একটি পূর্ণ উচ্চারণ আপনাকে করতে হবে। যেমন সা, বা জবর বা, এটা কি? বা, বা। আপনারা নুক্তা অবশ্যই চিনে ফেলেছেন, পূর্বের ক্লাসগুলোতে নুক্তা চিনেছেন এবং মাখরা যেহেতু চিনেছেন, আশা করি এটা যে বা, এটা চেনার জন্য আর কোনো কথা বলার প্রয়োজন মনে করছি না। তারপরেও আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখার জন্য বলছি, বা অর্থাৎ বার
ফোঁটা সবসময় কোথায় থাকবে? নিচে থাকবে। বার ফোঁটা সবসময় নিচে থাকবে। বার একটি ফোঁটা এক, সেটা থাকবে নিচে। তায়ের দুটি ফোঁটা, সেটা থাকবে উপরে। আর ছায়ের তিনটি ফোঁটা, সেটিও থাকবে উপরে। তাহলে বোঝা গেল এটা হচ্ছে বা। তাহলে সা জবর সা। এখন বা আমি এই ছায়ের সাথে যুক্ত করার মাধ্যমে উচ্চারণ করব সা জবর সা, বা জবর বা, সাবা। এখন সাবা হলো আরেকটি অক্ষর যদি যুক্ত করি তাহলে তার উচ্চারণটা কি হচ্ছে আমরা একটু দেখি, ট্রাই করি। যেমন সা জবর সা, বা জবর বা, সাবা, তা জবর তা, সাবাতা, সাবাতা। এখানে শুধু বললাম সা জবর সা, এখানে বা অক্ষর যুক্ত করার মাধ্যমে সাবা, সা জবর সা, বা জবর বা, সাবা। এখন আরেকটি অক্ষর উচ্চারণ করার মাধ্যমে কি শব্দ, পূর্ণ শব্দ উচ্চারিত হচ্ছে সেটা আমরা ট্রাই করি। সা জবর সা, বা জবর বা, সাবা, তা জবর তা, সাবাতা। তাহলে পূর্ণ একটি শব্দ উচ্চারিত হলো সাবাতা। সা জবর সা, বা জবর বা, তা জবর তা, সাবাতা। তারপরে আসেন জিম। জিম, আমরা জানি যে জিম উচ্চারণ করার ক্ষেত্রে অবশ্যই জিহ্বা রয়েছে। মধ্যভাগ উপরের তালুর সাথে লাগিয়ে জিম উচ্চারণ করতে হয়। জিম, জিম, জিম। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখন এই জিমের সাথে যদি আমরা জবর যুক্ত করি তাহলে জিম জবর যা, জিম জবর যা। এই জিম জবর যা যখন আমাদের শিখা হয়ে গেল, তখন আমাদেরকে এই জিমের সাথে যখন আমরা আরেকটি অক্ষর যুক্ত করব, তখন আমাদের উচ্চারণটা কি হবে সেটা একটু ট্রাই করি, দেখেন। জিম জবর যা, এটা শিখার পরে আমরা এই জিমের সাথে একটি মিম যুক্ত করলাম। মিম জবর মা, তাহলে কি হলো? মা, যা মা। জিম জবর যা, মিম জবর মা, জামা। তাহলে জিম জবর যা, মিম জবর মা, জামা। তাহলে প্রথমে ছিল একটি অক্ষর জিম জবর যা, তারপরে আমরা আরেকটি অক্ষর জিমের সাথে যুক্ত করলাম, তাহলে হলো জামা। জিম জবর যা, মিম জবর মা, জামা। এখন যদি এই জামার সাথে আরেকটি অক্ষর নিয়ে আসি বা যুক্ত করি, তাহলে তার উচ্চারণটা কি হয়? কোন একটি শব্দ যেমন হবে, তার উচ্চারণটাও একটু ভিন্ন হবে। তাহলে আসুন আমরা ট্রাই করি। জিম জবর যা, মিম জবর মা, জামা। আইন জবর আ, এটা হচ্ছে আইন, এটা কি? আইন। তাহলে এটা হচ্ছে জিম, আর এটা হচ্ছে মিম। আপনারা একটু খেয়াল করবেন যে আমরা স্বাভাবিকভাবে যখন হরফগুলো চিনেছি, তখন দেখা যাচ্ছে মিমটা ছিল একরকম, এখন এসে এখানে মিমটা আরেক রকম হয়ে গেল। না, এটা হয়ে যাওয়ার কিছু নেই। যখন আপনি একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষর যুক্ত সবাই একটু অপেক্ষা করি, শাইকের মনে হয় নেট গেছে গা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি শেখ, জি, আমাদের আর 1 মিনিট আছে। আমি লিঙ্কটা অফ করে আবার দিতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। চমৎকার। এটার জন্য
এখন আলাদা একটা ক্লাসের প্রয়োজন হবে ইনশাল্লাহ, আলাদা ক্লাস দিব না আমরা নাকি। আপাতত আমরা ওই অক্ষরগুলো সাথে যখন একটা অক্ষর আরেকটার সাথে যুক্ত হচ্ছে তখন তার উচ্চারণটা কি হচ্ছে সেটা একটু আমরা ট্রাই করি। আরেকদিন ইনশাল্লাহ এটা আরেকটা ক্লাস নিলে কেমন হয়? আচ্ছা ওস্তাদ জি। জাযাকুমুল্লাহ খাইর, জি শেখ, আহসানুল্লাহ ইনশাআল্লাহ ভালো হয়। ইনশাল্লাহ। জি, আপাতত আমরা একটা অক্ষর জবর বিভিন্ন 3টা 4টা অক্ষর জবর হলে আমরা উচ্চারণটা কি করব সেটা একটু আমরা আজকে দেখি ইনশাল্লাহ বিইজনিল্লাহি তাআলা। আল্লাহ চাই তো ইনশাল্লাহ কোনো একদিন কোন অক্ষর লেখার সময় কি ধরন হবে তার আকৃতিটা কি আমরা সেই শেপটা ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখাবো বিইজনিল্লাহি তাআলা। আলাদা জি একটা জি ক্লাসের প্রয়োজন হচ্ছে, জি জি সবগুলো একসাথে এটা বুঝে আসবে না। জি, বারাকাল্লাহু ফিকুম, জি জাযাকুমুল্লাহ। জি। তারপরে আসেন হা। এই যে হা অক্ষর, আমরা কিন্তু হা অক্ষরটাকে আহ, দেখেছি হচ্ছে, দেখেন হা অক্ষরটা আমরা কিভাবে শিখেছি এখানে দেখা যায়। হা দেখছেন, হা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হা। হুম, হ্যাঁ দেখা যাচ্ছে জি। হ্যাঁ জি হা। হ্যাঁ যখন হ্যাঁ আপনি হা, এটা কিন্তু কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয় হা, এটা এগুলোকে বলা হয় হুরুফে হালকি, হুরুফে হালকি। জি, কন্ট্রোলের তো এটা মাঝখান থেকে। জি কণ্ঠনালীর মাঝখান থেকে চাপা আওয়াজে, চাপা আওয়াজে কণ্ঠনালীর মাঝখান থেকে হরুফে হ্যাঁ হালকি উচ্চারিত হয়। হ্যাঁ হরুফে হালকি হচ্ছে 6টি। কয়টি? 6টি। একটা হচ্ছে হামজা, হা, আইন, হা, গাইন, খ, গাইন, খ। জি, তারপরে আসেন তাহলে হা জবর হা, হা জবর হা। এখন এই যে হা জবর হা, আমরা যখন হায়ের সাথে জবর দিলাম, একটি হরকত দিলাম, একটি হরকত কোনটা? জবর। তাহলে আমরা যখন হরকতের ক্ষেত্রে জেনেছি তখন হরকত আমরা কয়টা জানছি? কয়টা? 3টা না? জি জবরজের পেশ, জবরজের পেশ। পেশ। তাহলে এটা হচ্ছে জবর, হা জবর হা। এখন এই হায়ের সাথে যখন আমি আরেকটি অক্ষর মিলাবো তখন এই ওই হায়ের সাথে যখন আরেকটি অক্ষর মিলাবো তখন উচ্চারণটা কেমন হবে? যেমন ধরেন হা জবর হা, এখন এই হ্যাঁ হায়ের সাথে মিম মিলান, বা মিলান, জিম মিলান, যাই মিলান না কেন তখন আপনার অক্ষরটা উচ্চারণ হ্যাঁ মিম, এখানে দেখেন মিম আছে, হ্যাঁ, মিম জবর মা, হামা, কি হলো? হামা, হ্যাঁ, মিম জবর মা, হামা। তারপর আসেন, হ্যাঁ, হামা, হামা। এখন এই যে হা জবর হা, মিম জবর মা, এখানে কিন্তু 3টা ক্যাটাগরি দেখিয়ে দিয়েছে। আপনি শুধু এক অক্ষর উচ্চারণ করলেন হা, এখন একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষর মিলালেন মা, মিম, হামা। তারপর আপনি যখন আরেকটি অক্ষর মিলাবেন তখন কি হলো? হা মিম, হা জবর হা, মিম জবর মা, হামা, লাম জবর লা, কি হলো? কি বলবে বলেন? হামালা, কি হলো? হামালা। সবাই বলতে হবে, আমার সাথে কথা কনভারসেশন করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হামালা কি হলো? হামালা, ঠিক আছে। জি, তারপরে আসেন হায়ের পরে কি? খ। হায়ের পরে কি? খ, খ। এগুলোকে কি অক্ষর বলা হয়? হরফে হালকি। কি বলা হয়? হরফে হালকি। তারপরে আসেন খ। খ এর সাথে যখন আপনি জবর দিচ্ছেন তখন আপনার উচ্চারণটা কি হচ্ছে? খ জবর খ, কি হচ্ছে? খ জবর খ। জি, এখন এই খ উচ্চারণ করলেন, খ জবর খ উচ্চারণ হলো। এখন এই খ এর সাথে আপনি অন্য আরেকটি অক্ষর মিলাবেন, যুক্ত করবেন। মিলানো মানে কি? যুক্ত করবেন। এটা হতে পারে তা, হতে পারে বা, হতে পারে আইন, হতে পারে জিম, হতে পারে শিন, হতে পারে সিন, মানে যে কোনো অক্ষর হতে পারে। তো এখানে একটি আমার আপনার বোঝার জন্য একটি অক্ষর দিয়েছে, সেটা হচ্ছে তা। কি দিয়েছে? তা। 2 ফোঁটা। তায়ের কয় ফোঁটা? 2 ফোঁটা। কয় ফোঁটা? 2 ফোঁটা। কোথায় থাকে? নিচের না উপরে? উপরে। উপরে, উপরে। তাহলে খ জবর খ, তা জবর তা, খতা। কি হলো? খ জবর খ, তা জবর তা, খতা। ঠিক আছে না? খতা। তারপর আসেন খ জবর খ, তা জবর তা, খতা। এটা শিখে ফেললেন। এখন এই খতার সাথে আপনি আরেকটি অক্ষর যুক্ত করতে চান, আরেকটি অক্ষর যুক্ত করতে চান।
এখন এই অক্ষর আপনি মানে যাই যুক্ত করেন না কেন, আপনাকে অবশ্যই কি যুক্ত করতে হবে? আপনি যদি জবর যুক্ত করেন তাহলে উচ্চারণটা ভিন্ন হবে, আপনি যদি জের যুক্ত করেন তাহলে উচ্চারণটা ভিন্ন হবে, পেশ যুক্ত করলে উচ্চারণটা ভিন্ন হবে। যেহেতু আমাদের জবরের সব কায়দা বা জবরের শিক্ষা, জবরের উচ্চারণ, জবরের সব উদাহরণ, সেক্ষেত্রে আমরা জবরটাই মিলিয়েছি। তাহলে খ জবর খ, তা জবর তা, খাতা, মিম জবর মা, মিম জবর মা, কি হলো? কে বলবেন? খতামা। খতামা, খতামা, এইভাবে নয়। তা খ জবর খ, এখানে কিন্তু আমি লম্বা করি না, খ জবর খ এইভাবে বলি নাই। তাহলে খ জবর খতামা। খ, খ। তা জবর তা, খতা, কথা বুঝতেছেন আমার? খতামা। জি জি। খতা, খতা, খতামা। মিম জবর মা। মা, খতামা, কি হলো? খতামা, কি হলো? খতামা। খতামা। জি। তারপরে এটা কি দাল, খায়ের পরে কি দাল। দাল? জি। দাল। এখন দালে, দালে যদি আমরা জবর দিই তাহলে কি বলতে হবে? দাল জবর দা, দা। দাল জবর দা। দা। হ্যাঁ, দা। তারপরে আসেন, দালের সাথে আমি অন্য একটি অক্ষর মিলাতে চাই, যুক্ত করতে দা। চাই। যেহেতু এই লেখক এখানে কি দিয়েছেন? খ দিয়েছেন, তাহলে দা খ, কি হলো? দেখছেন তো ছয়ের ফুটা কি একটা না, কোথায় থাকে? উপরে থাকে। দা খলা। হুম। এটা কি, এই অক্ষরটা কি, কে বলতে পারবেন? এই যে আমি যেখানে আহ হ্যাঁ। চিহ্ন, হা, জামিল। জি, তাহলে হায়ের উপরে যদি একটা ফুটা থাকতো তাহলে সেটা কি হতো? খ। খ। আর যদি নিচে ফুটা থাকতো তাহলে? জিম। জিম। মুমতাজ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। তাহলে দেখেন, তাহলে দাল জবর দা, দাল জবর দা, দা, তাহলে দা শিখা হলো। তারপরে খ, খয়ের উপর জবর দিলাম, খ জবর খ, দা খ, খ জবর খ, দা খ। তারপরে আসেন, যেহেতু দাখা, এই দুটি অক্ষরের সমন্বয়ে কি হলো এটা আমরা জানা হয়ে গেল। এখন আরেকটি তৃতীয় অক্ষর আমরা যুক্ত করতে চাই। দাল জবর দা, খা জবর খা, দা, লাম জবর লা, লাম জবর লা, তাহলে কি হলো? দাখালা, কি হলো? দখল। দাখালা। দখল। দা জামিল, খলা। মুমতাজ। দাখালা কি হবে? খলা। দাখালা, কি হবে? দাখালা, দখল। দাখালা, এরকম না। দাল দা জবর দা, আমি কান দিয়েছি, দাল জবর দা, আমি ছেড়ে দা দিয়েছি, হ্যাঁ। দাল জবর দা দা, দা খ জবর খ, দেখা, দেখা, দা কান নাই, আমি অনেক লম্বা করি নাই কিন্তু, দেখা, দা দেখা। খ। লাম জবর লা, লাম জবর লা, আমি কিন্তু এটাও লম্বা করি নাই, লামটাও কিন্তু লম্বা করি, লাম জবর লা, তাহলে খা। দেখা লা, দাখালা, দা দাখালা, খ। দাখালা। খলা। বুঝে আসতেছে? জি। তারপরে, তারপর আসেন, দালের পরে কি আসে? জাল। লাল, দালের জাল। পরে দাল। জাল। জি। এখন দেখুন তো, দালের কয় ফুটা? এক ফুটা না দুই ফুটা? এক ফোঁটা। কোথায় থাকবে? নিচে না উপরে? জাল। উপরে। তাহলে দাল, জাল। তাহলে যদি ফুটা না থাকে তাহলে সেটা হবে কি? দাল। আর যদি জাল। ফুটা থাকে তাহলে সেটা হবে জাল। দাল। হুম। এখন দাল চেনার জন্য আমি আপনি কিভাবে চিনবো যে এটা দাল? বা র তো এরকম না, র এবং দালের মধ্যে একটা পার্থক্য আছে। র এবং দালের মধ্যে একটা কি আছে? পার্থক্য আছে। রটা হবে একটু লম্বা কাচির মতো, লম্বা কাচির মতো র, রটা কি লম্বা কাচির মতো। আর দাল বা দাল যেটা, সেটা হচ্ছে কি বাগা, বাঁকা, সেটা কি বাঁকা, ছোট এবং কি বাঁকা, ছোট এবং বাঁকা। ঠিক আছে? জি। তাহলে দাল জবর দা, একটা অক্ষর জবরের মাধ্যমে চিনলাম, দাল জবর দা, দাল জবর দা। এখন আমি এই দালের সাথে যদি আমি একটি অক্ষর যুক্ত করতে চাই, উদাহরণস্বরূপ ধরেন আমি আহ হা যুক্ত করলাম, এটা হচ্ছে কি হা। এখন দেখেন তো, এখানে লেখার সময় হাটা এরকম হয়ে গেল, কিন্তু যখন জি। আপনি শুধুমাত্র হা উচ্চারণ করবেন তখন আপনার হাটার অবস্থা কি? এই যে দেখেন,
হ্যাঁ দেখায়? হ্যাঁ হুম, হ্যাঁ দেখা যাচ্ছে? এটা হ্যাঁ হচ্ছে কি হ্যাঁ হা, কি হা। জি। আপনি যখন লিখতেছেন তখন দেখেন কি হচ্ছে, তখন হার চিহ্ন যেটা ওইটা আছে না নাই? আছে। জি। আছে। তাহলে জাল জবর দা, হা জবর হা, জাহা। তারপরে আপনি জাহা আরেকটি অক্ষর যুক্ত করতে চান, বা, জাহাবা জাহাবা। কি হলো? জাহাবা। জাহাবা। জাহাবা বুঝে আসছে? জাহাবা জি। জাহাবা কি হবে? জাহাবা উচ্চারণ কি? জাহাবা কোনো টান হবে না, কোনো লম্বা করা যাবে না। জাল জাহাবা। জবর জা, হা জবর হা, জাহা, বা জবর বা, জাহাবা, জাহাবা, জাহাবা জাহাবা জাহাবা, জাহাবা, জাহাবা জাহাবা। জাহাবা ঠিক আছে কি? জাহাবা ঠিক। জি, ঠিক আছে। তারপরে আসেন র। দালের পরে কি? র। দেখেন তো, র রটা কি লম্বা এবং র কাচির মতো কিনা? র জি সেই জি, লম্বা এবং কাচির লম্বা মতো। এবং কাচির মতো, তাই না? জি, এটা হচ্ছে র, এটা জি হচ্ছে কি? আর যদি র। ছোট এবং গুল বাঁকা থাকতো তাহলে সেটা কি হতো? ডাল দাল বা, দাল। দাল। ফুটা থাকলে দাল আর ফুটা না থাকলে দাল। ফুটা থাকলে দাল। দাল, ফুটা না থাকলে কি? দাল। জাল। এখন আসেন র এবং জা, এটা কি র, এটা কি জা। জা। ফুটা থাকলে জা, আর ফুটা না থাকলে র। ফুটা না থাকলে কি হবে? র। জা ঠিক আছে। জি। তাহলে আমরা যেহেতু জবর দিয়ে সবগুলো পড়তেছি, এটাও আমরা জবর দিয়ে উচ্চারণ করি। র জবর র। একটা জিনিস র। খেয়াল রাখবেন, রটা সবসময় কি যখন জবর অথবা পেশ হবে, র এর উপরে যদি জবর, এই যে জবর অথবা পেশ হয়, তাহলে ওই র কে মোটা করে পড়তে হয়। কি করে? র মোটা মোটা করে। করে। র জি। যখন র এর উপরে জবর অথবা কি থাকবে? পেশ থাকবে, কি থাকবে? জবর পেশ অথবা থাকে। পেশ। পেশ। তাহলে ওই র কে কি করে পড়তে হবে? পুর বা মোটা করে পড়তে হবে। র। র জবর র। র র। জবর র। র। হুম। আমি কিন্তু কোনো টান দিই না, এই যে আমি পড়তেছি অক্ষরগুলো যখন উচ্চারণ করছি হরকত দিয়ে, তখন কোনো টান আমি কিন্তু দিচ্ছি না, আপনারাও এরকম টান দিবেন না। তাহলে র জবর র, র জবর র, ছেড়ে র। দিচ্ছি কিন্তু র জবর র, আমার র। উচ্চারণ হয়ে গেলে ছেড়ে দিচ্ছি, কোনো টান নেই। র, র জ- এরকম কোনো টান দিয়েছি কি? টান দিই নাই। না। তাহলে আসেন এই র এর সাথে যখন আমি কোনো অক্ষর যুক্ত করব, লেখক এখানে একটি অক্ষর দিয়েছেন, সেটা কি? ফা। এটা কি? ফা। বা। এটা ফা। তাহলে বা। র জবর র, ফা জবর ফা, ফা জবর ফা। বা। তাহলে কি হলো? প্রথমে শিখলাম র জবর র, রফা। পরে রফা। মুমতাজ মুমতাজ। তাহলে কি হলো? রফা। কি হলো? রফা। এখন আসেন, এই রফা যেহেতু আমাদের শিখা হয়ে গেল, আহ, এখন তৃতীয় আরেকটি অক্ষর যুক্ত করার মাধ্যমে এটার উচ্চারণটা শিখে নিই। তাহলে এখানে রফা, এটা আমরা চিনলাম রফা। তাহলে এই অক্ষরটা হচ্ছে কি? আইন। এটা কি? আইন। 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 যখন আপনি আইন একাকী কোনো আইন অক্ষর দেখবেন বা লিখবেন, শুধুমাত্র আইন অক্ষরটি লিখবেন, তখন তার রূপটা হবে ভিন্ন। আর যখন যুক্ত করে লিখবেন তখন তার রূপটা হবে ভিন্ন। অর্থাৎ একাকী পড়তে হবে আইন একরকম, আর যুক্ত করার ক্ষেত্রে হবে আইন আরেক রকম। খেয়াল করেন, আপনি যখন একাকী পড়তেছেন আইন, তখন তার অবস্থাটা, তার চিত্র, এটা কি? একাকী শুধু আইন। কিন্তু যখন এই আইনটাকে কোনো একটা অক্ষরের সাথে যুক্ত করে পড়বেন, তখন তার চিত্রটা হবে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? হুম। জি। দেখা যাচ্ছে জি। তাহলে র জবর র, ফা জবর ফা রফা, আইন জবর আ, রফা আ। কি হবে এটা? রফা বলে রফা অ রফা 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 অ রফা অ আ। অ গলার কণ্ঠনালীর একদম শুরু থেকে আ, আ,
আ আ আ আ আ رفع রাফা ওয়া ايوه رفع রাফা আ رفع 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 রাফা আ বারবার ট্রাই করতে হবে। এই যে কণ্ঠনালী আছে, এই যে গলাটা আছে, এই গলার এইখান থেকে দেখা যায়, বোঝা যায়। عين আ, আ, ঠিক আছে, এইখান থেকে এটা উচ্চারিত হবে আ এবং সেটা কি একটু আ শক্ত করে উচ্চারণ করতে হয়। আইন একটু শক্ত আ করে উচ্চারণ করতে হবে। যদি আইন শক্ত করে উচ্চারিত না হয়, তাহলে হামজা এবং আইনের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। হামজা ঠিক আছে, জি। হামজা রাফা এবং আইনের মধ্যে হামজা হামজাটা হবে মুখের ফাঁকা জায়গা থেকে, আর আইনটা হবে কোথা থেকে? একদম শুরু গলার শুরু ভাগ থেকে। শেষ বুঝাতে ভাগ পারছি? থেকে জি রাফা আ জি জি। এই পর্যন্তই থাকুক নাকি? ইনশাল্লাহ পরবর্তী দার্সে আমরা জি জি ইনশাল্লাহ বিইজনিল্লাহি তাআলা জি আমরা আগাবো। ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলের এই চেষ্টাকে, এই সময়কে এবং এই মেহনতকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ রমজান বরকতময় মাস এবং নেকি অর্জনের মাস, পবিত্র মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই অর্জনটুকু, আমাদের এই সময়টুকু, এই শ্রমটুকু, এই ব্যয়টুকু যেন আল্লাহ তাআলা আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আমিন আমরা যারা শিখাচ্ছি এবং যারা শিখছি উভয়ের জন্য যেন আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। আমিন যারা শিখাচ্ছেন তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন সহজভাবে শেখানোর, আর যারা শিখছেন আল্লাহ তাআলা যেন তাদের জন্য কঠিনটাকেও সহজ থেকে সহজতর করে দেন। আল্লাহুম্মা আমিন। আমিন সাহাল আল্লাহু وفقنا الله سبحان جميعا. بارك الله فيكم جميعا. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أنت أستغفرك أستغفرك وأتوب وأتوب إليك. إليك ورحمة আসসালামু الله আলাইকুম